ওকে, সবাই বের করেন সেকশন 4। বের করছেন? ওশান বায়োডাইভার্সিটি বের করছেন সবাই? জি জি ভাই। ভাইয়া। জি ভাই। ওকে, আপনারা তো যারা সেকশন 1 এর ক্লাস করছেন তারা তো জানেনই কিভাবে করতে হয় গ্যাপ। হ্যাঁ, এখানে জি ওই ভাই। নিয়মের সাথে কিছু জিনিস অ্যাড হবে এক্সট্রা। তো একদম আমরা শুরু থেকে নিয়মগুলো আবার লেখাই, তাহলে হচ্ছে আপনাদের উপকার হবে। লেখেন যে আইএলটিএস লিসেনিং সেকশন 4 করার নিয়ম। সবাই লেখেন। জি ভাই লিখছেন? লিখছি। জি ভাই। লেখেন স্টেপ 1, লেখেন হেডফোনের সাউন্ড সর্বোচ্চ করে দিতে হবে। লিখছেন? একটু ভাই। এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সাবরিনা আপু, আপনি তো প্রথম ক্লাসটা মিস করছেন, তারপর পার্থ ভাইয়া প্রথম ক্লাস মিস করছেন, তো হচ্ছে আপনাদের জন্য এই ভাইয়া আমি নিয়মটা। প্রথম ক্লাস মিস করিনি। আচ্ছা, আপনি করেন না তো কে মিস করছে? কেউ একজন মিস করছে হয়তো বা। ওকে, তাহলে হচ্ছে যেই মিস করছে তার জন্য হচ্ছে আশা আপু মিস করছে। ওকে ঠিক আছে, ওই আশা আপু আজকে নাই। হচ্ছে এই নিয়মটা সেকশন 1 কাজ করবে কোন অংশ থেকে হচ্ছে আমরা এক্সট্রা কাজ করব সেকশন 4 এর জন্য তা আমি বলে দিব। ঠিক আছে? ওকে, সেকশন স্টেপ 2 লেখেন। স্টেপ 2 লেখেন আজে বাজে চিন্তা করা যাবে না। 30 মিনিট কোনো প্রকার আজে বাজে চিন্তা করা যাবে। লিখছেন সবাই? জি ভাই। তারপর লিখেন সম্পূর্ণ প্রশ্ন ভেঙে ভেঙে দাগাবো। যেমন এই বায়োডাইভার্সিটি হটস্পটটাকে আমরা একসাথে না লিখে, না দাগানোর না দাগাইয়া আমরা যদি এরকম ভেঙে ভেঙে দাগাই তাহলে আমাদের জন্য চোখে দেখতে ইজি হবে। ঠিক আছে? তো লেখেন স্টেপ 3 হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন ভেঙে ভেঙে দাগাবো। পড়বো এবং একই সাথে ভেঙে ভেঙে দাগাবো, তাহলে আপনার ইজি হবে বুঝতে। দেখেন সম্পূর্ণ প্রশ্ন পড়বো এবং একই সাথে ভেঙে ভেঙে দাগাবো। দেখছেন? জি ভাই। স্টেপ 4 লেখেন গ্যাপের আনসার কি হতে পারে তা মনে মনে গেস করে নিব বা অনুমান করে নিব, বাংলা যদি বলতে চাই। লিখছেন সবাই? জি ভাই। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ 5। স্টেপ 5টা কি? স্টেপ 5টা হচ্ছে স্পিকার যখন যেই কথা বলবে সেই কথার উপর বা সেই ওয়ার্ডের উপরে টিক চিহ্ন দিতে হবে এবং পাশে লিখে রাখেন যার টিক চিহ্ন যত বেশি হবে তার ফোকাস তত বেশি হবে এবং তার নাম্বার তত বেশি হবে। লিখে রাখেন। লিখছেন? জি ভাই। ওকে, এটাই ছিল আমাদের সেকশন 1। সেকশন 1 এর কাজ এতটুকু করলেই চলে। ঠিক আছে? সেকশন 1 এর চেয়ে বেশি করা লাগে না। সেকশন 4-এ আমরা কিছু এক্সট্রা জিনিস অ্যাড করব, কারণ কি সেকশন 4 এবং সেকশন 1 এর সাথে একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা কি? সেকশন 1-এ কথা বলবে কম, সেকশন 4-এ অনেক বেশি এক্সট্রা কথা বলবে। ঠিক আছে? তো অনেক বেশি যেহেতু এক্সট্রা কথা বলবে আপনি খুব সহজেই অন্যমনস্ক হয়ে যাবেন এবং আপনার কাছে তখন মনে হবে যে অনেক স্পিডে কথা বলতেছে। ঠিক আছে? আসলে কিন্তু আস্তে কথাই বলবে, বাট আসলে আপনি অন্যমনস্ক হয়ে গেছেন। ঠিক আছে? তো এগুলো থেকে বাঁচার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কাজটা কি? আমরা সেকশন 1-এ কোনো প্রকার কি ওয়ার্ড নেই বাট সেকশন 4-এ আমরা কি ওয়ার্ড নিব। ঠিক আছে? তো এখন এখানে লেখেন কিওয়ার্ড নেয়ার নিয়ম। নিচে লেখেন কিওয়ার্ড নেয়ার নিয়ম লেখেন। আপনি যখন
স্টেপ থ্রিতে ভেঙে ভেঙে সম্পূর্ণ প্রশ্ন দাগাবেন, ওই সময় আপনাকে কিওয়ার্ডও নিতে হবে। বাট কিওয়ার্ড কিভাবে নিব আমরা একটু লিখে রাখি। লেখেন, কিওয়ার্ড নিয়ে নিব, লেখছেন? জি ভাই। লিখেন, লাইনের শুরু থেকে একটা ওয়ার্ড এবং শেষ থেকে একটা ওয়ার্ড কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়, অথবা আপনার পরিচিত দুইটা ওয়ার্ডকে আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, অথবা একটা পরিচিত এবং একটা অপরিচিত ওয়ার্ডকে আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। কিওয়ার্ড মিনিমাম দুইটা নিব, ম্যাক্সিমাম তিনটা নিব, লিখে রাখেন। এবং যেই ওয়ার্ডটাকে কিওয়ার্ড নিব সেই ওয়ার্ডটাকে আমরা ঠিক এইভাবে বক্স করে ফেলবো, ঠিক আছে? ভাই লাইনের প্রথমে একটা ওয়ার্ড শেষে একটা ওয়ার্ড পড়ে। হ্যাঁ, আমরা কয়ভাবে কিওয়ার্ড নিতে পারি? লাইনের শুরুর ওয়ার্ড, শেষের ওয়ার্ড, অথবা আপনার পরিচিত দুইটা ওয়ার্ড, অথবা একটা পরিচিত ওয়ার্ড একটা অপরিচিত ওয়ার্ড আপনি নিতে পারেন, ঠিক আছে? মিনিমাম দুইটা কিওয়ার্ড দিব, ম্যাক্সিমাম তিনটা কিওয়ার্ড দিব, ঠিক আছে? এই কিওয়ার্ডের কাজ হচ্ছে, যেহেতু অনেক বেশি এক্সট্রা কথা বলবে আপনি হারাই যেতে পারেন, এবং আমি জানি আপনারা এখানে অনেকেই হারাই যাবেন, আপনাকে ফিরত ফিরত আসতে সাহায্য করবে এই কিওয়ার্ড, বুঝতে পারছেন? জি ভাই। সবাই লিখছেন? হ্যাঁ, আমার হচ্ছে পরিচিত দুটো ওয়ার্ড নিব, আরেকটা বলছিলেন যে হচ্ছে একটা পরিচিত নিব একটা অপরিচিত নিব। শুরুতে কি বলছি বলেন তো? শুরুতে বলছেন যে লাইনের শুরু থেকে এবং হচ্ছে একটা নিব, শেষের থেকে একটা নিব, বক্স করে দেখাবো। হ্যাঁ, বক্স করে দেখাবেন। এখন আমি বলছি অথবা, অথবা কিন্তু ঠিক আছে, অথবা তাহলে আপনার অথবা পরিচিত, হ্যাঁ, অথবা আপনার পরিচিত দুইটা ওয়ার্ডকে কিওয়ার্ড নেন, অথবা একটা পরিচিত নেন একটা অপরিচিত নেন, আপনার ইচ্ছা আর কি। মিনিমাম দুইটা নিব, ম্যাক্সিমাম তিনটা। যেখানে তিনটা নেওয়ার সুযোগ থাকবে ওখানে আমি অবশ্যই তিনটা নিব, ঠিক আছে, কিওয়ার্ড। এরপর অনেকেরই মনে প্রশ্ন আসবে যে আমি কি এত সময় পাবো কিনা দাগানোর। অবশ্যই দাগানোর সময় পাবেন, তো এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। দেখছেন সবাই? জি ভাই। আচ্ছা, এই অংশগুলো কিন্তু, কিওয়ার্ডের অংশটা কিন্তু আমার সেকশন ওয়ানে ছিল না, এটা শুধুমাত্র সেকশন ফোরেই আছে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাই। আরো কিছু জিনিস লিখে রাখেন। লিখে রাখেন যে বোল্ড হরফ যে আছে না, দেখেন এখানে যে বোল্ড হরফ, বায়োডাইভার্সিটি হটস্পট বোরিস অন 2005, লিসা ভ্যালেস 2007। তো এখানে লিখে রাখেন এই বোল্ড হরফ গুলা এখানে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বোল্ড হরফ গুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলা খুব বেশি পরিমাণে প্যারাফ্রেজিং অথবা সিনোনিম ব্যবহার করা হবে না, ঠিক আছে? ভাইয়া অ্যাজ কি ইট ইজ, বলছেন বোল্ড? এই যে বোল্ড হরফ আছে না, বোল্ড হরফ, দেখেন কালো কালিতে যেটা লেখা যাচ্ছে, দেখেন এটাকে বলে বোল্ড হরফ, ঠিক আছে? বোল্ড, বোল্ড করে যে কথাগুলো লেখা আছে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলাকে খুব বেশি পরিমাণে কি হবে না, প্যারাফ্রেজিং করা হবে না, ঠিক আছে? কম পরিমাণ প্যারাফ্রেজিং করা হয়। এবং এটা এই কারণে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনাকে ইন্ডিকেট করে আপনার অডিওটা এখন কোন জায়গায় আছে, ঠিক আছে? সবাই লিখছেন? জি ভাই। ওকে, আরেকটা জিনিস লিখে রাখেন নাহলে ভুলে যাবেন, সেটা হচ্ছে এই যেমন দেখেন 31 থেকে 32-এর মাঝে গ্যাপ কিন্তু হিউজ। দেখতে মনে হইতেছে এখানে গ্যাপ কয় লাইন, এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন, কিন্তু গ্যাপ কিন্তু প্রকৃতপক্ষে যখন স্পিকার কথা বলবে পার্ট 4-এ এই গ্যাপটা 4 লাইন না হয়ে সেটা 6 থেকে 7 লাইন হয়ে যাবে, ঠিক আছে? এই এত সময় আপনি বেকার বসে আছেন, আপনার মন কিন্তু অবশ্যই পরীক্ষার হলে তখন আর থাকবে না, ঠিক আছে? তো এখান থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে? কখনোই জাম্প করা যাবে না। 31 আপনার আনসার শেষ, আপনি জানেন আপনি এখন 32 আসলে আপনার আনসার আসবে, আমি 31 থেকে ডিরেক্ট 32-এ জাম্প মারতে পারবো না, ঠিক আছে? সবসময় আমাকে কি করতে হবে, 31 করা শেষ হয়ে গেলে জলদি জলদি একবার পড়ে ফেলতে হবে প্রশ্নগুলো, আবার চোখে চোখে পড়ে ফেলবেন, তাহলেই হবে, ঠিক আছে? বা আপনি যে ওয়ার্ড গুলাকে বক্স করে কিওয়ার্ড হিসেবে দাগেছেন এগুলো দেখলেও হবে, যেন আপনি আইডিয়া করতে পারেন যে আপনার অডিওটা এখন কোন জায়গায় আছে। একবার যদি অডিও থেকে আপনার মন সরে যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষা জিরো, ঠিক আছে? জিরো পাবেন, এর চেয়ে বেশি কিছু পাবেন না, ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবেন, কখনোই লাইন জাম্প করা যাবে না, একবার করে হইলেও পড়তে হবে প্রতিটা লাইন, ঠিক আছে?
ওকে, আসেন আমরা শুরু করি। একজনকে জিজ্ঞেস করি, দেখি সে নিয়মগুলো লিখছে কিনা। পার্থ বিশ্বাস, আপনি তো ছিলেন না প্রথম ক্লাসে, আপনি বলেন সবগুলা নিয়ম। স্টেপ 1, হ্যাঁ, হেডফোনের সাউন্ড সর্বোচ্চ করতে হবে। আমরা স্টেপ সর্বোচ্চ 2, বলতে একটু ওয়েট করি। সর্বোচ্চ বলতে এমন সাউন্ড করে দিয়েন না যেটাতে হচ্ছে আপনার মাথা ধরে যায়, বুঝছেন? পরে আবার বলবেন কি, হচ্ছে জি ভাই জি জি। শিখেছে সাউন্ড বাড়াই না দিতে, না 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 মাথা ব্যথার কারণে না, আমি আমার পড়ে যাচ্ছি। আমার যেখানে কমফোর্ট ফিল হয়, মানে এর মধ্যে একটু হ্যাঁ, বেশি আর কি। হ্যাঁ, আপনার যেখানে কমফোর্ট। ওকে, তারপর বলেন। এরপরে হচ্ছে স্টেপ 2 হচ্ছে আজে বাজে চিন্তা করা, মানে 30 মিনিট আজে বাজে চিন্তা করা যাবে না। স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 3 হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন পড়ব এবং ভেঙে ভেঙে দাগাবো। স্টেপ 4 হচ্ছে গ্যাপের আনসার অনুমান করে নিব। স্টেপ 5 হচ্ছে স্পিকার যখন যে কথা বলবে তার উপর টিক চিহ্ন দেব, যার ফোকাস যত বেশি হবে তার নম্বর তত বেশি হবে। আর এরপর হচ্ছে কিওয়ার্ড নেওয়ার নিয়ম। এখানে আমি অত ভালো লিখতে পারি না, এর মধ্যে আমার একটা ফোন আসছিল, তারপর আমি লিখছি যতটুকু পারি। লাইনের শুরু থেকে অথবা শেষ থেকে দুটো কিওয়ার্ড নিব এবং এগুলো বক্স করে রাখবো, অথবা মাঝখান থেকে দুটি পরিচিত ওয়ার্ড নিব, অথবা একটু অপরিচিত ওয়ার্ড নিব। সর্বোচ্চ তিনটি ওয়ার্ড কিওয়ার্ড হিসেবে নেব এবং কমপক্ষে দুইটি। এরপর হচ্ছে বোল্ড হরফ গুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কম প্যারাফ্রেজ করা হয়। মানে এটুকু লিখছি ভাইয়া। ওকে, আসেন আমরা শুরু করি এখন। দেখেন, আপনাদের জন্য কিন্তু প্রতিটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। দেখেন এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অনলি বলতে কি বলে আমরা কিন্তু গতদিন দেখছি। যেমন দেখেন, আমরা একজনের নাম দিয়ে উদাহরণ দিই, পার্থ। পার্থ হচ্ছে এখানে ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? এখন এখানে যদি লেখা থাকতো ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অ্যান্ড নাম্বার মানে হচ্ছে পার্থ ওয়ান, ওয়ার্ডও ইউজ করা হয়েছে, নাম্বারও ইউজ করা হয়েছে। যদি বলা হয়তো শুধু যদি অর হয় তাহলে অথবা, অথবা হচ্ছে শুধুমাত্র ওয়ানও ইউজ করা যাবে। তাহলে দেখেন, এটা যদি বলা হয় ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটা মানে হচ্ছে পার্থ হইতে পারে আনসার, ওয়ান হইতে পারে আনসার, অথবা পার্থ ওয়ান হইতে পারে। তো এখানে ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ডস সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। যদি টু ওয়ার্ডস হইতো তাহলে হয়তো পার্থ বিশ্বাস। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। দেখেন আপনাদের প্রশ্ন, দেখেন কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি ওশান বায়োডাইভার্সিটি, বা ভেঙে ভেঙে দাগাবেন বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াস কন্টেইনিং মেনি ডিফারেন্ট স্পিসিস। এখন আপনি চাইলে এখান থেকে আপনি কিওয়ার্ড নিতেও পারেন, নাও নিতে পারেন। আপনার মেইন হচ্ছে কি এই অংশটা, তাই তো? আর আমি বলবো যে আপনি কিওয়ার্ড অবশ্যই প্রতিটা লাইন থেকে নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে লোকেট করা। সো দেখেন, আপনার কাজ হচ্ছে ইম্পর্টেন্ট ফর লোকেটিং টার্গেটস। হ্যাঁ, ফর এটা এখানে কি বসতে পারে? এখন এমন হইতে পারে যে আপনি প্রপারলি গেস বা অনুমান করতে পারতেছেন না যে এখানে কি বসবে। অনুমানটা এখানে ম্যান্ডেটরি না, এখানে ম্যান্ডেটরি হচ্ছে প্রশ্নের চাওয়াটা কি, কি চাইছে, ঠিক আছে? সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন লিসেনিং, রিডিং, রাইটিং, যেটাই বলার। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। চিপন ভাই, আসেন আপনার সাথে কথা বলি। আপনি বলেন তো ভাইয়া, 1 নাম্বার প্রশ্নটা চাইছে কি, কি বলছে বলেন। ভাই 1 নম্বর প্রশ্ন চাইছে যে বায়োডাইভার্সিটি হটস্পটস এরিয়াস কন্টেনমেন্ট ডিফারেন্স which is important for লোকেটিং টার্গেটস ফর, মানে এটা খুব গুরুত্বপূর্ণ লোকেটিং টার্গেট, নিশানা হ্যাঁ, লোকেট করার জন্য লোকেট করার একটা জন্য এখানে বলছে জায়গা আর কি। ফর, ফর মানে কি ফর জন্য, ঠিক জন্য, আছে? হ্যাঁ হ্যাঁ বাংলা হ্যাঁ। হচ্ছে জন্য, কোনো কিছুর জন্য। এই জিনিসটা হচ্ছে কোন জিনিসটা, বায়োডাইভার্সিটি হটস্পট। হটস্পট, হ্যাঁ একটা, বায়োডাইভার্সিটি হ্যাঁ। হটস্পটটা হচ্ছে কোনো কিছুর জন্য টার্গেট লোকেট করার জন্য একটা ইম্পর্টেন্ট। কোনো হ্যাঁ কিছুটা কি সেটা হচ্ছে আপনাকে এখন বলে দিবে, এটা হচ্ছে আপনার আনসার, ঠিক আছে? আর আপনি, হ্যাঁ হ্যাঁ। যে আপনি কিন্তু গেস করতে পারেন, এবার আপনি জিনিসটা বুঝতে পারছেন কি, কোনো কিছু, কোনো কিছুর জন্য এটা ইম্পর্টেন্স, কোনো কিছুটা হচ্ছে আপনার আনসার, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওখানে আমি বলছি কি ওকে, 31 থেকে 32 যাওয়ার জন্য কখনোই জাম্প করা যাবে না, অবশ্যই জানতে পড়তে হবে হবে, না। ঠিক আছে? হ্যাঁ। এখানে একটা জিনিস মাথায় রাখেন, দেখেন বায়োডাইভার্সিটি হটস্পট, ওশন বায়োডাইভার্সিটি বলার পরেও বায়োডাইভার্সিটি হটস্পট বলতে সে কয়েক সেকেন্ড টাইম নিবে। ট্রাই হুম করবেন হুম। অডিও শুরু হওয়ার পরে। আপনি তো জানেন আপনার বায়োডাইভার্সিটি হটস্পট না আসা পর্যন্ত কিন্তু আপনার আপনার যে কাঙ্ক্ষিত 31 সেটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো আপনার টার্গেট হচ্ছে যখনই একটু টাইম পাবেন চেষ্টা করবেন এই বোল্ড হরফের ভিতরে যে 3টা লাইন আছে বা একটা যে প্রশ্ন, সেটা ভালো করে আরেকবার দেখে নেন। বুঝতে পারছেন? মুখে মুখে পড়ার দরকার না, জাস্ট চোখে চোখে দেখে নিবেন, ঠিক আছে?
তাহলে হচ্ছে আপনার মাথার মধ্যে ব্রেনের মধ্যে প্রশ্ন থাকবে, ব্রেনে যতক্ষণ প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার হওয়ার পসিবিলিটিটা বেশি। বুঝতে পারছেন? এর জি জন্য ভাই। যখন একটু টাইম পাবেন ট্রাই করবেন, কারণ আপনি জানেন কিন্তু বরিস অন 2005 না বলা পর্যন্ত এই অংশগুলো শুরু হবে না। তো আপনি যত সময় টাইম পাবেন এই টাইম গুলোর মধ্যে ট্রাই করবেন আবারও একবার করে প্রশ্নগুলো দেখে ফেলতে, ঠিক আছে? জি ভাই। যত দেখতে পারবেন তত লাভ আপনার জন্য। ওকে, আসেন 32, 33, 34 বলেন। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য ডিরেক্ট প্রশ্নে চলে গেছি, বাট আপনারা কিন্তু অবশ্যই লাইনগুলা পড়বেন, ঠিক আছে? জি। লাইনগুলা বুঝার, এই লাইনগুলা কিন্তু বুঝা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। এই লাইনগুলা হচ্ছে কেন পড়বেন, এরকম কিছু একটা বলা হবে, অডিওটা কোন জায়গায় আছে, অডিও ট্র্যাক করার জন্য আপনার এই লাইনগুলো পড়া লাগবে, ঠিক আছে? আর কোনো কাজ নেই, কিন্তু বুঝার কাজ কিন্তু এই অংশগুলোতে, এগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা ভাই, ঠিক বলেন আছে। 32, 33, 34 বলেন। 32 হচ্ছে ওয়ার নট অলওয়েজ রিচ ইন, মানে ওই একটা জায়গা, ওই জায়গাটা সবসময় সমৃদ্ধ না কোনো কিছুর জন্য আর কি, কোনো কিছু একটা দ্বারা একটা কিছুর সমৃদ্ধ জন্য। না, কোন অংশটা? ওশান হটস্পটস, ঠিক আছে, কোনো কিছুর জন্য হ্যাঁ হ্যাঁ। সমৃদ্ধ না। আপনি খুবই ভালো বলছেন ভাইয়া। 33, 34 বলেন। হ্যাড হায়ার টেম্পারেচার এট দা, মানে ওইখানে খুব বেশি তাপমাত্রা থাকে একটা জায়গায়। একটা জায়গা এটা খুব বেশি টেম্পারেচার থাকে, কোন জায়গা? যেহেতু আমরা সাগর নিয়ে কথা বলতেছি, পানি নিয়ে কথা বলতেছি, তো অবশ্যই পানির কোনো কিছু বা সাগরের কোনো কিছু একটা জায়গা বলা হবে যেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। হ্যাঁ। ওকে, হ্যালো। 34 নম্বর বলেন। হ্যাড সাফিসিয়েন্ট ইন দ্য ওয়াটার, মানে পানির মধ্যে কিছু একটা ইয়ে ছিল আর কি, মানে কম কম ছিল এই টাইপের কিছু একটা কম হবে। না, হ্যাড সাফিসিয়েন্ট মানে হচ্ছে, সাফিসিয়েন্ট মানে ভাই বেশি, ঠিক আছে? সরি, বেশি কোনো কিছু বেশি। পানির মধ্যে, কোনো কিছু পানির মধ্যে বেশি ছিল। এখন এখানে এটা যেহেতু সেকশন 4, ক্যামব্রিজ মনে করে যে এটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট, বাট আমরা আসলে তা মনে করি না, আমরা মনে করি যে সেকশন 3 অনেক কঠিন, ঠিক আছে? হ্যাঁ বাট হ্যাঁ ভাই। যেহেতু তারা মনে করে সেকশন 4 অনেক কঠিন, আপনাকে তারা সর্বোচ্চ ভাবে ট্রাই করবে টেস্ট করার জন্য। সেক্ষেত্রে যেটা করতে পারে, হালকা পাতলা কিছু সিনোনিম বা প্যারাফ্রেজিং করতে পারে। কোনগুলোর প্যারাফ্রেজিং করবে? যেগুলো আপনার খুব পরিচিত ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। মিনিট। ফর এক্সাম্পল দেখেন, এখানে যে সাফিসিয়েন্ট ওয়ার্ড, এটা আমরা সবাই জানি এটার মানে কি, প্রচুর। তো প্রচুর। এমন হইতেই, হ্যাঁ, এটা হইতেই পারে যে সাফিসিয়েন্টের জায়গায় অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করে ফেলছে, ঠিক আছে? বাট এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য তেমন বেশি ভয়ের কারণ হবে না, এই কারণে যে হচ্ছে আমি জানি এই লাইনটা বলার পরে কিন্তু আপনাকে এইটা নিয়ে কথা বলা হবে, ঠিক আছে? জি। এমন কোনো কিছু যেটা বেশি সেটা যদি আমি শুনতে পারি তাহলে কিন্তু আমার আনসার পাওয়া যায়। এর জন্য আমার সবচেয়ে বেশি উপকার হবে কি, টিক চিহ্ন। বুঝতে পারছেন? টিক চিহ্ন দিলে আপনি জানেন এখন আপনার অডিওটা কোন জায়গায় চলতেছে, ঠিক আছে? জি। টিক চিহ্নটা এর জন্য খুবই ম্যান্ডেটরি। ওকে, আসেন আরেকজনের সাথে কথা বলি, যেমন রকি ভাই, আসেন রকি ভাই। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে প্রশ্ন। 34 থেকে পড়ার পরে এই লাইনটা কি পড়বেন আপনি, লিসা ব্যালেন্স 2007? জি ভাইয়া। জি না? জি ভাইয়া, পড়বো বলছি। আচ্ছা, পড়বেন, তাহলে বলেন তো 35 নাম্বার কি হবে? Disturbance locked for hotspot for marine। ভাইয়া হ্যাঁ, সেটা হচ্ছে মেরিনে হচ্ছে মানে লকড ফর হটস্পট, এটা হচ্ছে লক করা আছে কিছু একটা এরকম, লক লুক করা কিছু কি একটা ভাই, দেখতেছিল, লক? লুক ফর হটস্পট লুক ফর ফর, মেরিন। মানে মেরিন এই হটস্পটটা হচ্ছে মানে মেরিন কিছু একটা দেখতেছিল এরকম কিছু। না, লুক ফর হটস্পট ফর মেরিন সামথিং। মেরিন মানে মেরিন সামথিং। সামুদ্রিক কোনো কিছু, ঠিক আছে? সামুদ্রিক কোনো জি। কিছু, এখন সামুদ্রিক কোনো কিছু কি সেটা বলে দিবে। আপনাদেরকে আচ্ছা। একটা পিডিএফ দিছিলাম, মেড বাই মাই সেলফ, একটা পিডিএফ আছে ভোকাবুলারিতে। ওখানে জি একটা ভাই। ওয়ার্ড আছে ম্যামালস। হ্যাঁ, তো এখানে অডিওর এক পর্যায়ে ম্যামালস বলে একটা কথা উল্লেখ করবে তারা। এটা আপনার একটা আনসার, এই 31 থেকে 40-এর মধ্যে ম্যামালস হচ্ছে একটা আনসারে আছে। আমি যদি দেখি কেউ ম্যামালস বানানটা ভুল করছে, তার মানে বুঝতে হবে যে সে ভোকাবুলারি গুলো পড়ে নাই, ঠিক আছে? ওকে, আসেন, তারপর আসেন আমরা পড়ি। এখন আপনার কাছে প্রশ্ন ভাইয়া, এই লাইনটা কি পড়বেন, যেহেতু আপনার 36-এ যাইতে হবে? জি ভাইয়া পড়বো। অবশ্যই পড়বেন। এখন আপনি জানেন, আপনি কিন্তু একদম ধরে ধরে পড়ার দরকার নেই, খুবই চোখে চোখে পড়ে যাবেন জলদি বলতে, বুঝছেন? কারণ জি। আপনি তো একবার প্রশ্ন অলরেডি পড়ে রাখছেন। এখন আপনার কাজ হচ্ছে 35-এর পরে, আপনি জানেন যে সেন্সাস অফ মেরিন লাইফ যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাঙ্ক্ষিত 36 নাম্বার আসবে না। তো ট্রাই জি। করবেন জলদি গতিতে এইটার ভিতরে কি কি কথা বলা আছে একবার দেখে নিতে, ঠিক আছে? যেন জি আপনার ভাই। আইডিয়া থাকে প্রশ্ন সম্পর্কে। এখন ভাই এটা বলেন,
এটা কি 36 নাম্বার কি বলছে বলেন? 36 নম্বর বলছে হচ্ছে ফাউন্ড নিউ অcean স্পিসিস লিভিং, একটা হচ্ছে নতুন একটা স্পিসিস অcean স্পিসিস পেয়েছে, প্রজাতি পেয়েছে, যেটা হচ্ছে লিভে হচ্ছে আন্ডার দ্য ওয়াটার বা এরকম কিছু একটা কিছু একটা জায়গার না, নাম কোনো বলবে। কিছু নিচে, কোনো কিছু নিচে। জি জি জি। এখন হচ্ছে আমরা সাগর নিয়ে কথা বলতেছি, অবশ্যই সবকিছু পানির নিচেই থাকে। সো আপনি বলছেন আন্ডার দ্য ওয়াটার, এমন হইতে পারে, অন্য কিছু হইতে পারে, পানির নিচে, সাগরের নিচে তো আরো অনেক কিছু থাকে, জি পাথর জি মতো জি থাকে না, পাথরের নিচে হইতে পারে। ওকে, ওকে, এখন আপনি কিন্তু অবশ্যই এই লাইনটা পড়বেন খুবই জলদি গতিতে, জি ঠিক আছে? কি জি আপনি যখন অডিও শুনবেন অবশ্যই ট্রাই করবেন টিক চিহ্ন দেওয়ার। জি। এখন আপনি জানেন আপনার আনসারটা হচ্ছে 36 নাম্বার, এরপরে 37 নাম্বার, বাট চেষ্টা করবেন একবার প্রশ্নগুলা গ্লোবাল মেরিন স্পেসিস অ্যাসেসমেন্টের আগে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটা একবার দেখে রাখা, ঠিক আছে? জি। যেন মাথা থেকে প্রশ্নটা না ছুটে যায়। এখন এই লাইনটা পড়েন, এটা পড়েন, বলে 37 নাম্বারে কি চাইছে? Want to list ocean species, population size, geographical distribution, rate of, এটার একটা পার্সেন্টেজ বলতে পারে বা সংখ্যা বলতে রেট পারে। অফ কোনো কিছু, হ্যাঁ, রেট অফ কিছু, কোনো কিছুর জন্য রেট অফ কোনো কিছুর রেট, রেটের কথা বলা হবে, কোনো কিছুর রেট, রেট অফ কোনো কিছু, ঠিক আছে? জি। ওকে, 38 নাম্বারটা বলেন। এই মানে হচ্ছে এটা হচ্ছে গোল বা লক্ষ্য হচ্ছে টু অ্যাক্সেস এত হাজার মানে এত 2000, সরি 20,000 স্পিসিস অ্যান্ড মেক এ ডিস্ট্রিবিউশন ড্যাশ ফর ইচ ওয়ান, মানে প্রত্যেকটার জন্য একটা হচ্ছে কিছু একটা বানাবে, যেটা হচ্ছে মানে কি বানাবে মেক এ বলছে? ডিস্ট্রিবিউশনের কোনো কিছু ডিস্ট্রিবিউশন। বানাবে, ডিস্ট্রিবিউশন জি কোনো কিছু বানাবে। জি। ওকে, সবকিছুর জন্য ডিস্ট্রিবিউশন কোনো কিছু একটা বানাবে। ওকে, আপনি আপনি বলে ফেলেন 39 এবং 40, দেন আমরা শুরু করবো। রেকমেন্ডেশন ফর টু রিটেইন ওশেন বায়োডাইভার্সিটি, increase the number of ocean reserves, establish কিছু একটা প্রতিষ্ঠা করা হবে, to the corridors, মানে করিডোর হচ্ছে কিছু একটা স্থাপিত বা হচ্ছে কোনো একটা হ্যাঁ, জিনিস বানানো হবে এরকম। এস্টাবলিশ ড্যাশ করিডোর, কোন একটা টাইপের করিডোরের কথা বলা হবে, কি করিডোর দেখতে জি। হবে, ফর এক্সাম্পল হচ্ছে টার্টলস। হুম। তারপর 40 নাম্বারটা বলেন। reduce fishing quotas, each fish only for the purpose of, কোন একটা রিজনের কথা বলা হবে, each fish only for the purpose of, একটা রিজনের কথা বলবে ফিশের। ক্যাচ ফিশ অনলি, একটা শুধু একটা নির্দিষ্ট কারণে আপনি ক্যাচ মাছ ধরতে পারবেন, সেটা একটা কথা বলা হবে। আসেন আপনারা দেখেন পারেন কতটুকু, ইনশাল্লাহ আপনারা যদি প্রপার নিয়ম ফলো করেন আপনাদের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে একটা অডিও চালানোর মাধ্যমেই। এখন আমি বারবার বলি, বিবিসি লার্নিং 6 মিনিট ইংলিশ শোনার কিন্তু কোনো বিকল্প না, এটা বেশি বেশি শুনতে হবে, ঠিক আছে? যত বেশি শুনবেন, সাবটাইটেল অন করে, তত বেশি আপনাদের উপকার হবে। আর একটা কথা বারবার বলি, কখনোই বইয়ের পেছনে অডিও স্ক্রিপ্ট কিন্তু কখনোই পড়বেন না, এটা আপনাদের জন্য ক্ষতিকারক, ঠিক আছে? জি আসেন ভাই। শুরু করি। Section 4. একটা জিনিস অনেকের কাছে মনে হইতে পারে, এত কথা আমি বলছি, এত বড় প্রশ্ন, আমরা কি এনাফ সময় পাবো কিনা প্রশ্নগুলো দেখার জন্য? হ্যাঁ, আমরা এনাফ সময় পাবো। কেন সময় পাবো? একটা পার্ট 4 এর, যেখানে আপনাকে টাইম দেওয়া হলো, যে বলা হলো সেকশন 4, এখানে আপনি সময় পাবেন 1 মিনিটের একটু বেশি, ঠিক আছে, বা 1 মিনিটই বলা যায়। বাট এর আগে কিন্তু আপনি আরো 30 সেকেন্ড সময় পাবেন, কোথায় পাবেন? সেকশন 3 শেষ হওয়ার পরে। So আমরা ওই সময়টা আপনাদেরকে এখন দিব। Look at the timetable for the science. ওকে, এখন থেকে আপনি টাইম পাবেন 30 সেকেন্ড, ঠিক আছে? তারপর আপনাকে বলবে সেকশন 4। তো ওইখানে কিন্তু আপনি অলমোস্ট 1.5 মিনিটের উপরে সময় পেতেছেন। তো এনাফ সময় পাওয়া যায়, সময় নিয়ে কোনো টেনশন নেই, আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এখন। That is the end of Section 3. You now have half a minute to check your answers. Now turn to Section 4. You will hear part of a student presentation about the variety of different species that live in the world's oceans. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. I've been looking at ocean biodiversity. That's the diversity of species that live in the world's oceans. About 20 years ago, biologists developed the idea of what they called biodiversity hotspots. These are the areas which have the greatest mixture of species. So, one example is Madagascar. These hotspots are significant because they allow us to locate key areas for focusing efforts at conservation. Biologists can identify hotspots on land fairly easily, but until recently, very little was known about species distribution and diversity in the oceans, and no one even knew if hotspots existed there. Then a Canadian biologist called Boris Worm did some research in 2005 on data on ocean species that he got from the fishing industry. Worm located 5 hotspots for large ocean predators, like sharks, and looked at what they had in common. The main thing he'd expected to find was that they had very high concentrations of food, but to his surprise, that was only true for 4 of the hotspots. The remaining hotspot was quite badly off in that regard. But what he did find was that in all cases, the water at the surface of the ocean had relatively high temperatures, even when it was cool at greater depths. So, this seemed to be a factor in supporting a diverse range of these large predators. However, this wasn't enough on its own, because he also found that the water needed to have enough oxygen in it. So these 2 factors seemed necessary to support the high metabolic rate of these large fish. A couple of years later, in 2007, a researcher called Lisa Balance, who was working in California, also started looking for ocean hotspots, but not for fish. What she was interested in was marine mammals, things like seals. And she found 3 places in the oceans which were hotspots, and what these had in common was that these hotspots were all located at boundaries between ocean currents. And this seems to be the sort of place that has lots of the plankton that some of these species feed on. So now people who want to protect the species that are endangered need to get as much information as possible. For example, there's an international project called the Census of Marine Life. They've been surveying oceans all over the world, including the Arctic. One thing they found there, which stunned other researchers, was that there were large numbers of species which live below the ice, sometimes under a layer up to 20 meters thick. Some of these species had never been seen before. They've even found species of octopus living in these conditions. And other scientists working on the same project but researching very different habitats on the ocean floor have found large numbers of species congregating around volcanoes, attracted to them by the warmth and nutrients there. However, biologists still don't know how serious the threat to their survival is for each individual species. So a body called the Global Marine Species Assessment is now creating a list of endangered species on land, so they consider things like the size of the population, how many members of one species there are in a particular place, and then they look at their distribution in geographical terms, although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. So far, only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000. For each one they assess, they use the data they collect on that species to produce a map showing its distribution. Ultimately, they will be able to use these to figure out not only where most species are located, but also where they are most threatened. So, finally, what can be done to retain the diversity of species in the world's oceans?
Firstly, we need to set up more reserves in our oceans, places where marine species are protected. We have some, but not enough. In addition, to preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration, so they can get from one area to another safely. As well as this, action needs to be taken to lower the levels of fishing quotas to prevent overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, this problem could be overcome. Okay, so does anyone have any questions about... আচ্ছা আসেন আমরা আনসারগুলো মিলে নিই, দেখেন That আপনারা is the কেমন end of পারছেন। section 4. You now have half a minute to check your answers. তারপরে সবাই বের করবেন ক্যামব্রিজ 11 টেস্ট 2 সেকশন 4। কালকে আপনাদের সেকশন 4 এর পরীক্ষা। হোমওয়ার্ক হচ্ছে ক্যামব্রিজ 11 থেকে 15 সেকশন 4। হোমওয়ার্ক জমা না দিলে আসলে কালকে পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? ওকে, সবাই পাঠাই দেন কত পাইছেন। That is the end of the listening test. You now have 10 minutes to transfer your answers to the answer sheet. সবাই পাঠাই দেন। Please stop writing and wait for your question booklet to be collected. ওকে, আপনারা এক পাইলেও পাঠান, প্লিজ জলদি জলদি পাঠান। প্রিয়া আপু, রকি ভাই, সাবরিন আপু শিপন ভাই পাঠাইছে। ওকে, ইসমাইল ভাই কত পাঠাই দেন। রকি ইসলাম 9 কিভাবে পাইলেন বলেন। ভাই আমার হচ্ছে এটাতে প্রবলেম হয় না তেমন একটা। সেকশন 4 প্রবলেম হয় না, ওকে তাহলে তো ভালো। আমার হচ্ছে শুধু ম্যাপটাতে একটু জমা জমা দিচ্ছি। ওকে ভালো। প্রিয়া আপু 7, আপনারা কি উনি যে নাম্বার পাইছেন নরমালি নাম্বারই পান তো নাকি? হ্যাঁ, আমার হচ্ছে আবার স্পেলিং মিস্টেক আছে এখানে, স্পেলিং মিস্টেক গুলো ঠিক করতে হবে। ওকে, প্রিয়া আপু 7 পাইছেন, আপনি কি 7ই পান বাসায়? সাবরিন আপু কত পাইছেন? আম, ভাইয়া, হ্যাঁ আমি সেকশন 4 7 8 এরকম। বুঝতে পারছি। সাবরিন আপু কত পাইছেন? সাবরিন আপু ওকে, এখানে যেহেতু আপনাদের ভুল খুবই কম, তাহলে আমি এটাকে আর দেখাইলাম না। আপনারা তাহলে আর কয়েকটা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের উপকার হবে। যেহেতু আপনারা ভালোই পারেন, তো সময় এখানে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। হয়। সাবরিন আপু 6 পাইছেন আপনি? হ্যাঁ, আজকে কেন 6 কেন পাইছেন? কোনটা কোনটা ভুল হয়েছে আপনার? ভাইয়া আমি ধরতেই পারিনি, মানে আমি যে 6টা ধরছি সেটাই, সেই 6টাই হয়েছে আমার। কেন ওই যে আপনি বাচ্চা যুক্ত করতেছে আজকেও? সেটা তো ভাইয়া না, আজকে বিরক্ত করতেছে না, আজকে ও ঘুমাচ্ছে। তাহলে আপনি কেন পারলেন না আজকে? আহ, আমি এটাই তো বুঝলাম না, আমি কেন ধরতে পারলাম না। আচ্ছা, কোনটা কোনটা ভুল হয়েছে আপনার? ভাইয়া ওই যে 37 নাম্বার রেট অফ, মানে আমি মানে কি বললো আসলে বুঝতে পারি নাই এটা, মানে রিপ্রোডাকশন বলছে নাকি? ডিক্লাইন বলছে, রিপ্রোডাকশন বলছে? ডিক্লাইন বলছে। রেট অফ ডিক্লাইন হবে নাকি জানি না, দেখতে হবে, আমি শুনিনি, শুনে দেখতে হবে কি বলে। আর আর কি কি বলেছে আপনার? আমার আরেকটা ভুল হয়েছে যে লাস্টেরটা আপনি পাইলেন, কনজাম্পশন বলছে। আপনি পাইলেন 6, বাট ভুল হলো 2টা, কাহিনী কি? না না না, মানে লাস্টেরটা ভুল হয়েছে। হ্যাঁ, তারপরে কনজাম্পশন মানে শুধুমাত্র এই খাওয়ার ধরে জন্য। এই লাস্টের এই 4টাই আমি ধরতে পারি নাই। ওকে, আসেন লাস্টে 4টা শুনি আমরা। Although this is quite difficult when you're looking at fish because they're so mobile. And then thirdly, they calculate the rate at which the decline of the species is happening. ডিক্লাইন So far, only 1,500 species have been assessed, but they want to increase this figure to 20,000. For each one they assess, they use the data they collect on that species to produce a map showing its distribution.
দেখেন এত হুম, সহজ করে বলে, আপনি যদি টিক হুম, চিহ্ন হুম। দেন মিস হতে কিছু করে, যখন 2000 বলছে তার মানে তো আপনাকে এখন এই অংশটা হ্যাঁ, আমি বলবে। টিক চিহ্ন সবগুলা তো দিছি। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন নিয়ে কি বলছে, ডিস্ট্রিবিউশন আছে। ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাপ বলছে। তো হ্যাঁ, এটা হ্যাঁ। আপনি শুনেন না কেন, এত হুম, স্লো, তারপর পারলেন না। এটাই তো। ওকে, আসেন তারপর দেখেন পরেরটা। Ultimately, they will be able to use these to figure out not only where most species are located, but also where they are most threatened. So, finally, what can be done to retain the diversity of species? দেখেন একটা জিনিস, রিটেন চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু আপনার এই অংশগুলো নিয়ে কথা বলবে। এর আগে হ্যাঁ। দেখেন একটু ডিস্ট্রিবিউশন ম্যাপের পরে কিন্তু অনেক সময় পাইছেন, এই সময়গুলোর ভিতরে কিন্তু আপনার এই প্রশ্নগুলো আরেকবার দেখে ফেলা উচিত ছিল, ঠিক আছে। এবং আপনার জানেন যে আপনাকে 39 নম্বর প্রশ্নে বলা হবে কোনো কিছু, কোন এক টাইপের একটা করিডোর এস্টাবলিশ করানোর কথা বলবে, একটা এক্সাম্পল দিবে টার্টলস, আর একটা লাস্টে একটা বলবে কেন শুধুমাত্র মাছ ধরা উচিত, একটা শুধু কারণেই শুধু মাছ ধরা উচিত, তো এটা নিয়ে কথা হুম, বলবে। হুম, আসলে হুম। আমরা দেখি। In the world's oceans? Firstly, we need to set up more reserves in our oceans, places where marine species are protected. We have some, but not enough. In addition, to preserve species such as leatherback turtles, which live out in the high seas but have their nesting sites on the American coast, we need to create corridors for migration. কি করিডোর কথা বলছে আপু বলেন তো? ভাইয়া মাইগ্রেশন করিডোরের কথা বলছে। তাহলে আগের বার পারেন নাই কেন? এত সহজ নিয়মে দেখানোর পরে যদি না পারেন আপু, তাহলে তো হবে না। ফোকাস রাখেন, কনসেন্ট্রেশনটা ফুললি দেন সেকশন 4 এ বা লিসেনিং এর উপর, ঠিক আছে। মাত্র 30টা ঠিক আছে। মিনিটের পরীক্ষা, আপনি এইটাতে ভালো করলে আপনার ব্যান্ড স্কোর হয়ে যাবে 7, 8 অথবা 9, বাট বাকিগুলো এটা যদি খারাপ করেন তাহলে আসলে অন্যগুলা আপনাকে ব্যান্ড স্কোর বাড়াইতে তেমন বেশি হেল্প করতে পারবে না, বুঝতে পারছেন? এটাই হচ্ছে একদম চাক্কা নাম্বার, বুঝছেন? এখান থেকে আপনি নাম্বারটা সহজে তুলতে পারবেন। ওকে, আসেন। So they can get from one area to another safely. As well as this, action needs to be taken to lower the levels of fishing quotas to prevent এখন এখন দেখেন একটা জিনিস সবাই, দেখেন আপনি কিন্তু জানেন যে এখানে রিডিউস ফিশ কোটাস বলছে, বাট এখানে হ্যাঁ, বলছে লোয়ার, একটা চেঞ্জ করছে, বাট বাকিগুলো ঠিকই আছে। তো আপনি যদি, এই জন্য বলছি টিক চিহ্নটা কিভাবে হেল্প করতেছেন, এটা আপনি হয়তো বা জানেন না, লোয়ার এবং রিডিউস যে একই কথা ধরলাম। ফিশিং কোটাস তো আপনি শুনছেন, টিক চিহ্ন দিবেন না। হ্যাঁ, যখন হ্যাঁ। টিক চিহ্ন পড়ে গেছে আপনি জানেন যে এখন এই অংশটা নিয়ে কথা বলবে, আপনার প্রশ্নের আহ, চাওয়াটা কি? হুম, বলেন। এখানে প্রত্যেকটা কথাই বলছিল। হ্যাঁ, বলছে তো ঠিক আছে, আমিও জানি বলবো, প্রতিটা কথাই বলতে হবে, সিনোনিম ইউজ করুক আর না করুক প্রতিটা কথাই বলতে হবে। আর আমি বলতে চাইছি, যদি মনে করেন আপনি রিডিউস, এখানে বলছে তার লোয়ার, আপনি যদি মনে করেন সাপোজ কোনো কারণে না জানেন লোয়ার এবং রিডিউস যে একই কথা, একটা ওয়ার্ড হলে তো আপনি শুনবেন প্রতিটা লাইন থেকে পরিচিত, সবগুলোকে তো আর আপনার প্যারাফ্রেজিং করবেন না। So সেই ক্ষেত্রে আপনার ঠিক চিহ্ন আপনাকে হেল্প করে প্রপারলি যে কই আছে এখন audio। তারপর আপনি জানেন যে ক্যাচ ফিশ অনলি ফর দ্য পারপোজ অফ, কোন কারণে শুধুমাত্র ক্যাচ করতে পারবে মাছ, সেটা এখন আপনার আনসার। সো আসেন শুনি। overfishing of endangered species. And finally, there's the problem of bycatch. This refers to the catching of unwanted fish by fishing boats. They're returned to the sea, but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, একটা জিনিস খেয়াল করেন, অনেক কথা বলছে কিন্তু আপনার টিক চিহ্ন কখন পড়ছে? যখন আপনি প্রথম শুনছেন অনলি কথাটা, শুনছেন না? অনলিটা শুনছেন কেউ? জি ভাইয়া। শুনছি, শুনছি। দেখেন অনেক কথা বলছে, এই কথাগুলো কিন্তু আপনার মনকে ডাইভার্ট করার জন্য যথেষ্ট, বুঝছেন? কিন্তু আপনার কিন্তু টিক চিহ্ন তখনও পড়ে নাই। টিক চিহ্ন কখন পড়ছে? অনলি কথা বলার পরে একটা পাইছেন আপনি। এখন অনলির পরে কি বলছে? অনলি ফর দা কনজাম্পশন, ঠিক আছে। তো এর জন্য দেখেন টিক চিহ্ন কতটা ম্যান্ডেটরি আপনাদের ভালো করার জন্য, ঠিক আছে। শুনেন ভালো করে। but they're often dead or dying. If these commercial fishing boats used equipment which was more selective so that only the fish wanted for consumption were caught, this problem could be overcome. Okay, so does anyone have any questions about... ওকে, আশা করি আপনারা নেক্সট যেটা করবেন এটাতে আরো ফুললি কনসেন্ট্রেশন দিয়ে আরো ভালো করবেন, ঠিক আছে। আপনাদের কালকে পরীক্ষা হচ্ছে সেকশন 4, আপনারা এবার সবাই বের করেন 11 লিসেনিং টেস্ট 2।
এবং আমি একজনকে দিয়ে শুরু করে দিই, সময় বাঁচবে। ওকে প্রিয়া আপু, আপনি পুরাটাই শেষ করে দেন, আপনি জলদি জলদি শেষ করলে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারবো। Uh, yeah. Designing a public buildings, the Taylor. দেখেন, Uh, ফার্স্ট অফ অল একটা যখন আপনার প্রশ্ন আসবে সবার আগে এই অংশটা দিয়ে খেয়াল করবেন, এখানে কি বলছে আপনি, ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন শুরু করেন। হ্যাঁ। Designing a public building, the Taylor Concert Hall. The designer of a public building may need to consider the building function, physical and taste context. ভাইয়া এটা হচ্ছে যে আম, গেস করার এটা দরকার নেই, আপনি বাংলিশে কথাটা হ্যাঁ বলেন, এটা যা পড়ছেন হ্যাঁ তাই এটা বলেন। হ্যাঁ বিল্ডিং এ পাবলিক বিল্ডিং এর ডিজাইনাররা আর কি কিছু একটা কনসিডার করবে ওর হ্যাঁ, ফাংশন, ফিজিক্যাল এন্ড টেস্ট কনটেক্সটের জন্য হ্যাঁ, কিছু একটা। ফিজিক্যাল এবং ড্যাশ এটা কনটেক্সটের জন্য তারা কিছু কিছু জিনিস হচ্ছে তারা কনসিডার করতে, একটা হচ্ছে ফিজিক্যাল এর পরে আপনার আনসারটা আছে, অথবা এমন হতে পারে চেঞ্জ করতে পারে, এটা আনসারটা বলে তারপর ফিজিক্যাল, ঠিক আছে। তো আপনি এতটুকু তারপর যে হচ্ছে বুঝতে পারছেন এটাই অনেক, ফিজিক্যাল এন্ড ড্যাশ কনটেক্সট। হ্যাঁ, তারপর বলেন। সিম্বলিক মিনিং অথবা ওই একটা লোগো থাকবে, মেবি একটা সিম্বল হ্যাঁ থাকবে ওদের। দেখেন, হ্যাঁ এইগুলো আমাকে আসলে অ্যাকচুয়ালি বোঝানোর প্রয়োজন নাই, আপনি আমাকে শুধুমাত্র আচ্ছা প্রশ্নগুলো বুঝাবেন, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে লোকেশন এন্ড কনসেপ্ট অফ দা কনসার্ট হল, যেখানে কনসার্ট হুম। হলের লোকেশন থাকবে আর কনসেপ্টটা কি এটা এগুলা নিয়ে বলতে পারে। অন দা সাইট অফ দা ডিসইউজড, কোন একটা সাইট ডিসইউজড মানে ইউজ করা হবে না। ওকে, ইউজ করা হয় না, ওকে তারপর। হ্যাঁ তারপরে বি সাইডে তার পাশে একটা কিছু একটা থাকবে। কোনো কিছুর পাশে, ওকে তারপর। হ্যাঁ, তারপরে ভাই 34 হচ্ছে এই বিল্ডিং যে ওয়েট ডিজাইন করেন, বিল্ডিং। আচ্ছা আপনি যখন পরীক্ষা দিতেছেন, আপনি কি 33-এর পরে ডিরেক্ট 34 জাম্প করবেন? এই জায়গায় ডিজাইন ইজ বেসড অন দা কনসেপ্ট অফ এ সব পড়ে নিউ যাইতে হবে স্ট্রিট। আপনাকে, ঠিক আছে। ওকে, ওকে আগান, হ্যাঁ চলতে, এখন এখন শুধুমাত্র প্রশ্নগুলোই পড়াই দেন, টাইম বাঁচবে। হ্যাঁ বলেন। ওকে, building design, it's approached by a dash for pedestrians. আচ্ছা, হুম। pedestrians, pedestrians ভুলে গেছি কি জানি। যাই হোক, পথচারী, পথচারী। approach, হ্যাঁ পথচারীরা কিছু একটা অ্যাপ্রোচ করবে, লাইক তাদের মতামত জানাবে অথবা কিছু একটা নিয়ে এরকম। আচ্ছা, আপনি যতটুকু বুঝছেন এটা দিয়ে আসলে আমরা দেখি করতে পারি কিনা। এইটা অ্যাপ্রোচ বাই এ, কোনো কিছু দ্বারা অ্যাপ্রোচ করা হয়েছে ফর কাদের জন্য, প্যাডেস্ট্রিয়ান, ঠিক আছে। ওকে, ঠিক আছে দা তারপর। ওকে, আপনি অফ দা থাকেন এখন, আপনার সাইড থেকে প্রবলেম হচ্ছে। ওকে আসেন, এবার আসেন সাবরিন আপু বলেন। সাবরিন আপু বলেন 35 থেকে 40। ভাইয়া, দ্য বিল্ডিং ইজ এ শেপ অফ এ ড্যাশ, মানে বিল্ডিংটার মানে শেপ, মানে মানে শেপ অর্থ কি, মানে স্ট্রাকচারটা কি হবে আর কি। আচ্ছা, শেপ মানে শেপ, শেপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় মাথায় রাখবেন কিওয়ার্ড কে কখনোই বাংলা করার প্রয়োজন নাই, আইএলটিএস এ কখনোই কিওয়ার্ড কে বাংলা করবে না, কিওয়ার্ড অলওয়েজ কিওয়ার্ডের মতো ইংলিশই থাকবে, ঠিক আছে, সবসময় বাংলিশ ইউজ করার ট্রাই করেন, ঠিক আছে। বলেন আবার 35 থেকে। 35 থেকে আবার বলবো। জি জি জি। দ্য বিল্ডিং ইজ আ শেপ অফ এ ড্যাশ, মানে একটা বিল্ডিং এর কি শেপ হবে, মানে সেটা চাইছে। ওকে, শেপটা কেমন, ওকে তারপর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়ান এক্সটেরিয়র ওয়াল অ্যাক্টস অ্যাজ এ লার্জ ড্যাশ, মানে একজন এক্সটেরিয়র মানে যিনি বিল্ডিংটা ডিজাইন করবে আর কি মনে হয়। হ্যাঁ না তার, আপু, এক্সটেরিয়র মানে হচ্ছে বাহ্যিক ওয়াল, ও একটা আচ্ছা। বাহ্যিক ওয়াল অ্যাক্ট এজ এ লার্জ, একটা মানে বিল্ডিং এর একটা অংশের ওয়াল, বাইরের একটা ওয়াল বড় কোনো কিছু হিসেবে অ্যাক্ট করে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, যদি মনে করেন আপনারা কখনো গ্লাসের বিল্ডিং দেখছেন না, গ্লাসের বড় বড় বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওই সকল বিল্ডিং এর দেয়াল হিসেবে কি হিসেবে কাজ করে, একটা আয়না হিসেবে কাজ করে না, মিরর হিসেবে কাজ করে না, So, এরকম কিছু একটা বলা হয়েছে। ওকে তারপর বলেন ইন দ্য অডিটোরিয়াম। In the auditorium, the floor is built on huge pads made of, মানে একটা ফ্লোরের হ্যাঁ, মানে হিউজ পরিমাণ, মানে কি দিয়ে মানে মেড করতে হবে, মানে
আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? সিরিয়ালি যান, দ্য ফ্লোরটাকে বিল্ড করে দেখেন, আমার দিকে তাকান, আমি কিভাবে বলছি দেখেন। ফ্লোর বিল্ড করছে হিউজ প্যাডস দ্বারা। প্যাডসটা কি দিয়ে তৈরি সেটা আপনাকে আনসার বের করতে হবে, ঠিক আছে? এত তাড়াহুড়া করার দরকার নেই, সিরিয়ালি যান, তাহলে কিন্তু আপনার বাংলা হয়ে যাবে, মিনিং বের হয়ে যাবে। তারপর বলেন 38, The 39, walls 40 are বলেন। made of local wood and are dash in shape মানে একটা ওয়াল তৈরি হবে একটা মানে লোকাল মানে ইয়া দি উড মানে হচ্ছে আরে উড উড, আমি কাঠ। আপনাদের বলছি ভাই, দেখেন আচ্ছা এগুলো বাংলা করে আপনার লাভ আছে? পরীক্ষার হলে কি আচ্ছা আপনারা বলবে না না লোকাল উড মানে হচ্ছে কাঠ, সেটা বলবে আপনাকে? আপনি না না লোকাল উড না লোকাল উডই রাখেন রে ভাই। লোকাল হ্যাঁ। আর আর ড্যাশ ইন শেপ মানে হুম। এবং আরো কিছু আছে লোকাল উডের সাথে আরো এমন কিছু একটা আছে যেটা দিয়ে শেপ হবে। ওকে, দ্য ওয়ালস এর কথা বলছে, দ্য ওয়ালস আর মেড অফ লোকাল উড, ওয়ালস গুলো হচ্ছে মেড অফ লোকাল উড এন্ড হ্যাঁ ড্যাশ ইন শেপ, ঠিক আছে? আর শেপটা কেমন হবে, শেপ নিয়ে কথা বলবো একটা অবশ্যই। তারপর বলেন। Ceiling panels and dash on walls allow adjustment of uh, acoustics. এটা অর্থ কি ওকে, আমি ভাইয়া? আমি বলি অ্যাকোস্টিকই রেখে দেন, না পারলে আইএলটিএস এ কখনো যদি কোনো কিছু মিনিং না বুঝেন তাহলে ওইটাকে ওইভাবে রেখে দেবেন, অ্যাজ ইট ইজ রেখে দেবেন, এটাই আপনার জন্য মঙ্গলজনক। আমি বলে দিই, সিলিং প্যানেলস এন্ড ড্যাশ কোথায়? অন ওয়ালস, ওয়ালের উপরে সিলিং প্যানেল এবং অন্য কিছু একটা, ঠিক হ্যাঁ আছে? অন্য কিছু এখন একটা জিনিস আপনার মাথায় রাখেন, এইটা যদি প্লুরাল হয়, সচরাচর এই জিনিসটা প্লুরাল হবে, ঠিক আছে? ওকে ওকে খেয়াল রাখবেন। হ্যাঁ, যেটা ওয়ালের উপরে আছে সেটা কি করবে? অ্যালাউ অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাকোস্টিক্স, অ্যাকোস্টিক অ্যাডজাস্টমেন্ট করতে হেল্প করে, ঠিক আছে? এই অ্যাকোস্টিক বলতে মিউজিক রিলেটেড, ঠিক আছে? ওকে, আসেন 40 নম্বরটা বলেন। some সুর। some critics say হুম। that dash style of the building is inappropriate হুম। মানে কেউ একজন মানে বিল্ডিংটা স্টাইল নিয়ে মানে বিল্ডিংটার স্টাইল কিরকম হবে মানে অ্যাপ্রোপ্রিয়েট না সেটা। ওকে, দা দা ড্যাশ স্টাইল, কোন একটা স্টাইলের কথা বলবে, যে স্টাইলটা, হ্যাঁ স্টাইলের যে বিল্ডিংটা বলছে, বিল্ডিং এর যে স্টাইলের কথাটা বলবে সেই স্টাইলটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট না এটা বলা আছে। আসলে আপনারা শুনে দেখি কি অবস্থা। ওকে, সবাই বের করেন ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 2 সেকশন 4, আপনাদের অডিও এখন শুরু হবে, 30 সেকেন্ড আগে থেকে শুরু করে দিই। We'd better mention that. You ওকে, now আপনার have half a অডিও minute শুরু to হয়েছে। check your answers. Now turn to section 4. Section 4. You will hear part of a lecture to students of architecture about the design of a public building. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. We've been discussing the factors the architect has to consider when designing domestic buildings.
I'm going to move on now to consider the design of public buildings, and I'll illustrate this by referring to the new Taylor Concert Hall that's recently been completed here in the city. So, as with a domestic building, when designing a public building, an architect needs to consider the function of the building. For example, is it to be used primarily for entertainment, or for education, or for administration? The second thing the architect needs to think about is the context of the building. This includes its physical location, obviously, but it also includes the social meaning of the building, how it relates to the people it's built for. And finally, for important public buildings, the architect may also be looking for a central symbolic idea on which to base the design, a sort of metaphor for the building and the way in which it is used. Let's look at the new Taylor Concert Hall in relation to these ideas. The location chosen was a site in a run-down district that has been ignored in previous redevelopment plans. It was occupied by a factory that has been empty for some years. The whole area was some distance from the high-rise office blocks of the central business district and shopping centre, but it was only 1 kilometre from the ring road. The site itself was bordered to the north by a canal, which had once been used by boats bringing in raw materials when the area was used for manufacturing. The architect chosen for the project was Tom Harrison. He found the main design challenge was the location of the site in an area that had no neighbouring buildings of any importance. To reflect the fact that the significance of the building in this quite run-down location was as yet unknown, he decided to create a building centred around the idea of a mystery, something whose meaning still has to be discovered. So, how was this reflected in the design of the building? Well, Harrison decided to create pedestrian access to the building and to make use of the presence of water on the site. As people approach the entrance, they therefore have to cross over a bridge. He wanted to give people a feeling of suspense as they see the building first from a distance and then close up. And the initial impression he wanted to create from the shape of the building as a whole was that of a box. The first side that people see, the southern wall, is just a high, flat wall uninterrupted by any windows. This might sound off-putting, but it supports Harrison's concept of the building, that the person approaching is intrigued and wonders what will be inside. And this flat wall also has another purpose. At night time, projectors are switched on, and it functions as a huge screen onto which images are projected. The auditorium itself seats 1,500 people. The floors supported by 10 massive pads. These are constructed from rubber, and so are able to absorb any vibrations from outside and prevent them from affecting the auditorium. The walls are made of several layers of honey-coloured wood, all sourced from local beech trees. In order to improve the acoustic properties of the auditorium and to amplify the sound, they are not straight, they are curved. The acoustics are also adjustable according to the size of orchestra and the type of music being played. In order to achieve this, there are 9 movable panels in the ceiling above the orchestra, which are all individually motorized. And the walls also have curtains which can be opened or closed to change the acoustics. The reaction of the public to the new building has generally been positive. However, the evaluation of some critics has been less enthusiastic. In spite of Harrison's efforts to use local materials, they criticise the style of the design as being international rather than local, and say it doesn't reflect features of the landscape or society for which it is built. That is the end of section 4.
আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম যেই সকল ওয়ার্ডের শেষে এস, ইএস এবং ইডি আছে ওই সকল ওয়ার্ড একটু বেশি বেশি শোনার জন্য। আনসার গুলো মিলে দেখেন কত পাইছেন। ওকে, একটু জলদি জলদি সবাই পাঠিয়ে দেন। এরপর থেকে যে প্র্যাকটিস গুলো আমি করাবো এখন, আর আমি আপনাদেরকে কোনো প্রকার হেল্প করবো না, আপনারা এখন প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন, তাহলে আপনাদের আরো বেশি উপকার হবে। ওকে, একটু জলদি জলদি পাঠান। রকি ভাই, কোনগুলো কোনগুলো বলেছে আপনার? ভাই আমার হচ্ছে ওই যে 32 আর 33 আমি অনেক আগে যায় বসেছিলাম, আমি তো এটা করা যায় আবার আবার ঠিক হয়ে যায় আগে যে নিয়ে দুই বসেছিলেন মানে কি? মানে আমি ওখানে যে অনেক সময় নিছি না, আমি তো ভাবছি যেটা চলে গেছে, পরে হচ্ছে আমি যে মুভ করে বিল্ডিং কেন ডিজাইনে চলে চলে আসছি। যাবে এই কথা বলছে? এটা আমি এবার সিম্বলিক মিনিং পর্যন্ত ভাই দাগাইছি, পরে আমি এটা দাগানোর জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট যখন দেখলাম যে 30 সেকেন্ড চলে গেছে তা বলতেছে না, তারপর আমি মুভ করে অন্য পাতায় আসছি। অন্য পাতে কেন যাবেন? আসেন আমরা শুনি। I'll illustrate this by referring to the new Taylor Concert Hall that's recently been completed here in the city. So, as with a domestic building, when designing a public building, an architect needs to consider the function of the building. For ওকে, ফাংশন বলছে টিক চিহ্ন পড়ে যাবে ফাংশনের উপর। example, is it to be used primarily for entertainment or for education or for এখন একটা জিনিস দেখেন, এটা যদি পার্ট 1 হইতো বা সেকশন 1 হইতো, ফাংশন বলার পরে কিন্তু সাথে সাথে এই লাইনে চলে আসতো। বাট যেহেতু এটা সেকশন 4, আপনাকে কিন্তু তারা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, ঠিক আছে? আপনি যেন এই ট্র্যাপের মধ্যে না পড়েন, এই জন্যই টিক চিহ্ন দিতে হবে বারবার। আর ওই যে ভাই administration? The second thing the architect needs to think about is the context of কনটেক্সট বলছে, কনটেক্সটের উপর টিক চিহ্ন পড়তে হবে। আপনি জানেন দুইটা কনটেক্সটের কথা বলবে, একটা হচ্ছে ফিজিক্যাল কনটেক্সট, একটা হচ্ছে আপনার উত্তর। সো দেখেন কি বলে। the building. This includes its physical location, obviously, but it also includes the social meaning of the building. ওকে, আনসার পেয়ে গেছেন না? জি ভাই, এটা তো করছি ভাই, যে 32 আর 33 হ্যাঁ, আমি তো এটা। জানি, আমি সবার জন্য বলতেছি যে আচ্ছা কিভাবে আনসার গুলো করবেন, টিক চিহ্ন গুলো যেন প্রপারলি পড়ে, ঠিক আছে? আপনি যদি টিক চিহ্ন দিতে পারেন, হেডফোনের সাউন্ডটা বাড়াই দিতে পারেন, আপনার কাছে কিন্তু অডিও স্লোই মনে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু অডিও দেখবেন ফাস্টই মনে হবে। তারপর আসলে How it relates to the people it's built for. And finally, for important public buildings, the architect may also be looking for a central symbolic এখন একটা কথা, যখন 31 নাম্বার শেষ, আপনাকে আমি কি করতে বলছি? বলছি এই লাইনটা জলদি পড়েন, সিম্বলিক মিনিং, জি কিওয়ার্ড টিওয়ার্ড জি নিয়ে আসেছি। তারপর জি লোকেশন, কনসেপ্ট অফ দ্য কনসার্ট হল, ভেঙে ভেঙে দাগাইছি কিওয়ার্ড, ভেঙে ভেঙে জি দাগানোর কারণে কিন্তু কিওয়ার্ডও 3টা হয়ে গেছে, ঠিক আছে? জি ভাই, তারপর আপনি কিন্তু জলদি গতিতে বাকি 3টা প্রশ্ন পড়ে ফেলবেন, কারণ আপনাকে বলছে কি জি ভাই, ভিতরে এই কি মানে বোর্ড হরফের ভিতরে যেগুলো আছে এগুলো একবার জলদি জলদি পড়ে ফেলবেন, কারণ যতক্ষণ পর্যন্ত লোকেশন এন্ড কনসেপ্ট অফ দ্য কনসার্ট কনসার্ট হল না বলা হয়। কারণ কি বলছে দেখেন, অন দ্য সাইট অফ এ ডিজ ইউজ, কোনো কিছু ডিজ ইউজ জায়গাতে কথা বলা হবে, বি সাইডে কোনো কিছু পাশে বলা হবে। তো এই দুটো আপনাকে খুঁজতে হবে। আসলে আমরা দেখি কি বলে। idea on which to base the design, a sort of metaphor for the building and the way in which it is used. Let's look at the new Taylor Concert Hall in relation to these ideas. কি বলছে, কনসার্ট বলছে, শুনছেন? জি ভাই, কনসেপ্ট বলছে। ঠিক চিহ্ন পড়ে যাবে, ঠিক আছে? তার মানে এখন আপনাকে এখন এই অংশগুলো নিয়ে এখন কথা বলবে। আসেন। The location chosen was a site in a run-down district that has been ignored in previous redevelopment plans. It was occupied by a factory that has been empty for some years. আনসার পাইছেন? জি ভাই, ফ্যাক্টরি। ডিজ ইউজ ডিরেক্ট বলে নাই, বাট আপনি যদি জানেন ডিজ ইউজ মানে কি, তাহলে কিন্তু আপনি অকুপাইড জানবেন। অকুপাইড এরকম এই কিছু জন্য একটা বলছে, বলছে। এই জন্যই বলছে আগে থেকে কিন্তু আনসার সম্পর্কে, প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে। ফ্যাক্টরি কথা বলা আছে, তো এইভাবেই তো আপনি করবেন। তো আপনি আগেরটা যখন শুনছেন আপনি ঠিক চিহ্ন দেন না, হারাই গেছেন আপনি, ঠিক আছে? কনসার্ট হল বলছে মানে এখন শুরু হয়ে যাবে, লোকেশনের কথা পরে বলছে। তারপর আসেন।
The whole area was some distance from the high-rise office blocks of the central business district and shopping centre, but it was only 1 kilometre from the ring road. The site itself was bordered to the north by a canal, which had once been used Canal. by boats. ওকে আনসার হ্যাঁ কি আপনারা canal সবাই বলছে। পাইছেন? হ্যাঁ, কেন আর জি ভাই, কারো কোনো canal প্রবলেম বলছে। আছে? নাহলে আমরা পরেরটাতে চলে যাব। তো আপনারা কি বুঝতে পারছেন কিভাবে টিক চিহ্ন দিতে হবে, কিভাবে প্রশ্নের অ্যাপ্রোচ গুলো করতে হবে? সবাই কি বুঝতে পারছেন? কোনো কি কনফিউশন আছে? ভাইয়া বুঝতে ভাইয়া পারছি। 39টা, ভাইয়া 39টা একটু ইয়ে করতেন, প্লে করতেন। Bringing ভাইয়া in যে rules 40টা একটু unless ভুল the হয়েছে। type of music being played. কত 40? ভাইয়া 39। 39 কি বলছে? সিলিং প্যানেলস, আর আমি বলছি এটা যদি প্লুরাল আছে এখানে প্লুরাল হবে। এবং কোথায় আছে? অন ওয়ালস, ওয়ালের উপরে সিলিং প্যানেলস, এবং আরেকটা কথা বলছে অবশ্যই কার্টেইনস বলছে তারা, দেখেন। In order to achieve this, there are 9 movable panels in the ceiling above the orchestra, which And are দেখেন, all প্যানেল শুনছেন, সিলিং শুনছেন, সিলিং প্যানেল শুনছেন না? হ্যাঁ টিক চিহ্ন পড়ছে। এখন আপনার বসে থাকতে হবে ওয়ালের উপরে আর কি আছে, ঠিক আছে, অ্যাকোস্টিককে কন্ট্রোল করার জন্য। সো আসেন, individually motorized. And the walls also have curtains ওয়ালসে কি আছে আর? কার্টেন্স। কার্টেন। কার্টেইনস। আমি বারবার কি বলছি, এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল। জি ভাইয়া কার্টেন্স। কার্টেইনস, এস। এই জন্য বলছি এস, ইএস, ইডি, তিনটা ওয়ার্ডের উপর ফোকাস দেন। আগেরটা যে কার্ভ বলছিল, পারছেন? কার্ভ, ইডি, পারছেন? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি ওটা ভাইয়া পারছি। কার্ড। 40 নাম্বার বলছে ইন্টারন্যাশনাল মনে হয়। জি ভাইয়া। ওকে, আসেন পরেরটা বের করি। এবার থেকে আমি আর কোনো হেল্প করবো না, জাস্ট প্র্যাকটিস হবে, ঠিক আছে? প্র্যাকটিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আসেন, কালকে আপনাদের পরীক্ষা। পরীক্ষার সিলেবাস হচ্ছে ক্যামব্রিজ 16, ক্যামব্রিজ 17। সো আগে থেকে ক্যামব্রিজ 16, 17 কেউ পড়বেন না, ঠিক আছে? এখন যদি আপনারা এখন যদি আপনাদের ভুল হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আর দেখাই দিব না। কারণ সব আমি একদম যদি মুখে তুলে তুলে খাওয়াই দিই, আপনারা কিন্তু নিজেরা পরিশ্রম করে শিখতে পারবেন না, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে ক্যামব্রিজ ভাইয়া 11 কত থেকে খুলতে বলছেন একটু বলবেন আবার? ক্যামব্রিজ হ্যাঁ 11। 40টা একটু দেখাই দিন। 40 দেখাই নেই? না ভাই কি বলছে? সাম ক্রিটিক সেজ দ্য ড্যাশ স্টাইল অফ দ্য বিল্ডিং ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো কি বলছে দেখেন। critics has been less enthusiastic. In spite of Harrison's efforts to use local materials, they criticised the style of the design as being international rather than local. তারা কি বলছে? ক্রিটিক্সরা কি বলছে? কি হিসেবে, কোন স্টাইলটাকে ক্রিটিসাইজ করছে বলেন তো? লোকাল। কাকে? International. ইন্টারন্যাশনালকে তারা ক্রিটিসাইজ করছে রাদার দেন লোকাল। তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইলটাকে ক্রিটিসাইজ করছে রাদার দেন লোকালটাকে ক্রিটিসাইজ না করে ইন্টারন্যাশনাল স্টাইলটাকে ইয়া করছে। ওকে, আপনারা বের করেন 11-3। আমি যেটা বলতে চাইতেছি, এখন শুধু প্র্যাকটিস হবে। আর হচ্ছে আপনারা কিন্তু কখনোই অডিও স্ক্রিপ্ট বাসায় দেখবেন না, যতক্ষণ পর্যন্ত না পারেন শুনে যাবেন, ঠিক আছে? আর বিবিসি লার্নিং 6 মিনিট ইংলিশ হচ্ছে 6 মিনিটের একটা ভিডিও একবারই দেখবেন, ঠিক আছে? দুইবার দেখার প্রয়োজন নেই। আর একটা জিনিস হচ্ছে এটাই। আর আমি যে নিয়মগুলো আপনাদের দেখাই দিছি, এই নিয়মগুলো প্রপারলি ফলো করার ট্রাই করেন, তাহলে দেখবেন ইমপ্রুভমেন্টটা আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন। কালকে হোমওয়ার্ক ছাড়া কিন্তু কেউ পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। ভাই সবাই একটা বের ভিডিও করছে? একবার দেখবো বিবিসির। হ্যাঁ, বিবিসি একটা ভিডিও একবারই দেখবেন। 300টা না 350টা ভিডিও আছে, এতগুলো তো একবারে বেশি দেখার মানে দুইবার দেখলে তো আপনার হবে না, একবার। আচ্ছা ওকে, আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। Stories. That is the end of section 3. You now have half a minute to check your answers. Now turn to section 4. Section 4. You will hear part of a lecture to business students
about the use of one particular type of research known as ethnography. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. So, what I'm going to talk about to you today is something called ethnography. This is a type of research aimed at exploring the way human cultures work. It was first developed for use in anthropology, and it's also been used in sociology and communication studies. So, what's it got to do with business, you may ask? Well, businesses are finding that ethnography can offer them deeper insight into the possible needs of customers, either present or future, as well as providing valuable information about their attitudes towards existing products. And ethnography can also help companies to design new products or services that customers really want. Let's look at some examples of how ethnographic research works in business. One team of researchers did a project for a company manufacturing kitchen equipment. They watched how cooks used measuring cups to measure out things like sugar and flour. They saw that the cooks had to check and recheck the contents because although the measuring cups had numbers inside them, the cooks couldn't see these easily. So a new design of cup was developed to overcome this problem, and it was a top seller. Another team of ethnographic researchers looked at how cell phones were used in Uganda, in Africa. They found that people who didn't have their own phones could pay to use the phones of local entrepreneurs. Because these customers paid in advance for their calls, they were eager to know how much time they'd spent on the call so far. So the phone company designed phones for use globally with this added feature. Ethnographic research has also been carried out in computer companies. In one company, IT systems administrators were observed for several weeks. It was found that a large amount of their work involved communicating with colleagues in order to solve problems, but that they didn't have a standard way of exchanging information from spreadsheets and so on. So, the team came up with an idea for software that would help them to do this. In another piece of research, a team observed and talked to nurses working in hospitals. This led to the recognition that the nurses needed to access the computer records of their patients no matter where they were. This led to the development of a portable computer tablet that allowed the nurses to check records in locations throughout the hospital. Occasionally, research can be done even in environments where the researchers can't be present. For example, in one project done for an airline, respondents used their smartphones to record information during airline trips, in a study aiming at tracking the emotions of passengers during a flight. So, what makes studies like these different from ordinary research? Let's look at some of the general principles behind ethnographic research in business. First of all, the researcher has to be completely open-minded.
He or she hasn't thought up a hypothesis to be tested, as is the case in other types of research. Instead, they wait for the participants in the research to inform them. As far as choosing the participants themselves is concerned, that's not really all that different from ordinary research. The criteria according to which the participants are chosen may be something as simple as the age bracket they fall into, or the researchers may select them according to their income, or they might try to find a set of people who all use a particular product, for example. But it's absolutely crucial to recruit the right people as participants. As well as the criteria I've mentioned, they have to be comfortable talking about themselves and being watched as they go about their activities. Actually, most researchers say that people open up pretty easily, maybe because they're often in their own home or workplace. So, what makes this type of research special is that it's not just a matter of sending a questionnaire to the participants. Instead, the research is usually based on first-hand observation of what they are doing at the time. But that doesn't mean that the researcher never talks to the participants. However, unlike in traditional research, in this case, it's the participant rather than the researchers who decides what direction the interview will follow. This means that there's less likelihood of the researcher imposing his or her own ideas on the participant. But after they've said goodbye to their participants and got back to their office, the researcher's work isn't finished. Most researchers estimate that 70 to 80% of their time is spent not on the collecting of data, but on its analysis, looking at photos, listening to recordings and transcribing them, and so on. The researchers may end up with hundreds of pages of notes. And to determine what's significant, they don't focus on the sensational things or the unusual things. Instead, they try to identify a pattern of some sort in all this data and to discern the meaning behind it. This can result in some compelling insights that can, in turn, feed back to the whole design process. That is the end of section 4. এটা কিন্তু অনেক কঠিন ছিল। আপনারা যদি এটা করতে পারেন তার মানে বুঝবেন যে আপনারা ভালো পারেন লিসেনিং। ভাইয়া আমি 9 পাইছি। ওকে আপু, এক পয়েন্ট, সমস্যা নাই। আপনি বিবিসি কত সময় শুনেন প্রতিদিন? ভাইয়া আমি মোস্ট অফ দ্য টাইম মানে যখন যেরকম সময় পাই যেদিন আমি মানে টোটাল মিলে প্রায় 2-2.5 ঘন্টার মতো শুনি। আমি অ্যাকচুয়ালি আমার শুনবেন বেবিকে ঘুম পাড়াইতে পাড়াইতে শুনি তো। শুনবেন শুনবেন, সমস্যা নেই, শুনলেই হবে আপু। আপনি এক পাওয়ার রিজন হচ্ছে আপনার কোনো কারণে কনসেন্ট্রেশন 1 ব্রেক হয়েছে। পাইছি সেটা বলি নাই তো ভাইয়া, কত? 9 পাইছি বলছি। ও আচ্ছা, আমি শুনছি এক পাইছেন। আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা তো কঠিনটার মধ্যে ভালো পাইছেন। ওকে, অনেক ভালো। আপনারা আসলে অনেক ভালো করতেছেন। ভাইয়া আমি আপনার- ওইখানে হ্যাঁ মানে আমার যে একটা ভুল হয়েছে, হ্যাঁ, প্রথমটাই ভুল হয়েছে, আমি অ্যাটিটিউড বলছে যে আমি সেটা বুঝতে পারিনি। ওরা অনেক একটু কঠিন করে অ্যাটিটিউডটা বলে তো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আরো শুনবেন। আর আপনার ইমপ্রুভমেন্ট আপনি কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বের করেন 11/4। হ্যাঁ 11 আমাদের কোর্স কিন্তু হাফ পথে চলে আসছে প্রায়। আজকে 5 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস হচ্ছে আপনাদের অলমোস্ট বলা যায় হাফই, কারণ টোটাল তো 15 দিন হবে। So আজকে হচ্ছে 5 নাম্বার দিন, দেখতে দেখতে শেষ হয়ে যেতেছে কোর্স। ভাইয়া আমি ম্যাপের ক্লাসটা পাই নাই, এখন আমি কিভাবে ম্যাপের ক্লাসটা আবার কিছু রিকভারি করার করব? নাই, ম্যাপটা রিকভারি হবে কিভাবে? ম্যাপটা রিকভারি হবে, আপনি আমার ভিডিও দেখার পর ট্রাই করেন, একটা যে ভিডিও আছে। হ্যাঁ আর হ্যাঁ, হচ্ছে ম্যাপ হচ্ছে, নাহলে আদারওয়াইজ আমার নেক্সট যে বেচ আসবে ওই বেচের সাথে ম্যাপটা করতে হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার পরীক্ষা তো লেট আছে, প্যারা নাই। ঠিক আছে, সবাই কি বের করছেন পরেরটা? 11/4, 11/4 কি বের করছেন? জি ভাই। আর এটা কি টেস্ট Okay. 3? না ভাই, এটা তো টেস্ট 4 এখন।
টেস্ট 4 বের করছেন? জি ভাই করছি। ওকে, আসেন আমরা শুরু করি। They avoid go, including ওকে, আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। That is the end of section 3. You now have half a minute to check your answers. Now turn to section 4. Section 4. You will hear part of a lecture about a way of reducing the amount of carbon dioxide in the atmosphere. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. As we saw in the last lecture, a major cause of climate change is the rapid rise in the level of carbon dioxide in the atmosphere over the last century. If we could reduce the amount of CO2, perhaps the rate of climate change could also be slowed down. One potential method involves enhancing the role of the soil that plants grow in with regard to absorbing CO2. Ratan Lal, a soil scientist from Ohio State University in the USA, claims that the world's agricultural soils could potentially absorb 13% of the carbon dioxide in the atmosphere, the equivalent of the amount released in the last 30 years, and research is going on into how this might be achieved. Lal first came to the idea that soil might be valuable in this way, not through an interest in climate change, but rather out of concern for the land itself and the people dependent on it. Carbon-rich soil is dark, crumbly and fertile, and retains some water. But erosion can occur if soil is dry, which is a likely effect if it contains inadequate amounts of carbon. Erosion is of course bad for people trying to grow crops or breed animals on that terrain. In the 1970s and 80s, Lal was studying soils in Africa so devoid of organic matter that the ground had become extremely hard, like cement. There he met a pioneer in the study of global warming, who suggested that carbon from the soil had moved into the atmosphere. This is now looking increasingly likely. Let me explain. For millions of years, carbon dioxide levels in the atmosphere have been regulated, in part, by a natural partnership between plants and microbes, tiny organisms in the soil. Plants absorb CO2 from the air and transform it into sugars and other carbon-based substances. While a proportion of these carbon products remain in the plant, some transfer from the roots to fungi and soil microbes, which store the carbon in the soil. The invention of agriculture some 10,000 years ago,
disrupted these ancient soil building processes and led to the loss of carbon from the soil. When humans started draining the natural topsoil and ploughing it up for planting, they exposed the buried carbon to oxygen. This created carbon dioxide and released it into the air. And in some places, grazing by domesticated animals has removed all vegetation, releasing carbon into the air. Tons of carbon have been stripped from the world's soils, where it's needed, and pumped into the atmosphere. So, what can be done? Researchers are now coming up with evidence that even modest changes to farming can significantly help to reduce the amount of carbon in the atmosphere. Some growers have already started using an approach known as regenerative agriculture. This aims to boost the fertility of soil and keep it moist through established practices. These include keeping fields planted all year round and increasing the variety of plants being grown. Strategies like these can significantly increase the amount of carbon stored in the soil, so agricultural researchers are now building a case for their use in combating climate change. One American investigation into the potential for storing CO2 on agricultural lands is taking place in California. Soil scientist Wendy Silver of the University of California, Berkeley, is conducting a first-of-its-kind study on a large cattle farm in the state. She and her students are testing the effects on carbon storage of the compost that is created from waste, both agricultural, including manure and corn stalks, and waste produced in gardens, such as leaves, branches, and lawn trimmings. In Australia, soil ecologist Christine Jones is testing another promising soil enrichment strategy. Jones and 12 farmers are working to build up soil carbon by cultivating grasses that stay green all year round. Like composting, the approach has already been proved experimentally. Jones now hopes to show that it can be applied on working farms and that the resulting carbon capture can be accurately measured. It's hoped in the future that projects such as these will demonstrate the role that farmers and other land managers can play in reducing the harmful effects of greenhouse gases. For example, in countries like the United States, where most farming operations use large applications of fertilizer, changing such long-standing habits will require a change of system. Ratan Lal argues that farmers should receive payment, not just for the corn or beef they produce, but also for the carbon they can store in their soil. Another study being carried out. That is the end of section 4. You now have half a minute to check your answers. অনেক আজাইরা কথা বলছে ভাইয়া এটাতে। হ্যাঁ ভাই, পাঠ করে আদের কথাই বেশি বলে, বুঝছেন? That is the end of the listening test. ত্রিকোণ ভাই দেখি 9ই পায়, You 10 now কেন have পাইনি? 10 minutes to transfer your answers to the answer sheet. ভাই আমার একটা ভাই আমি ধরতে পারি না ভাই, এটার মধ্যে 34 নম্বরটা ধরতে পারি নাই, আগেরটা Please 1 stop নম্বরটা ধরতে পারি writing নাই। and wait for your question booklet to be collected. ফোকাস আরো রাখতে হবে, আরো কনসেন্ট্রেশন রাখতে হবে। ভাই এটার মধ্যে মানে এত কথা কইছে ভাই, মানে ইনক্রিজিং ভ্যারাইটি আমি ধরতে পারি নাই ভাই, প্ল্যান্টস 34 নম্বরটা। ভাইয়া পরীক্ষা আমি দেওয়ার 34, 34, 35, 36 এগুলোর মধ্যে আমি হারিয়ে গেছি পুরাই। আর কেন 7টা হারাই ধরতে যাবেন পারছি, কেন? 7টা হারাই কেন যাবেন? একটা ওয়ার্ডও কি আপনি শুনেন নাই? আপনার তো ওগুলা লাইনের মধ্যে। ভাইয়া মানে এত কথা বলছে। একটা কথা বলুক, এর জন্যই তো আপনাকে বলছি, ট্যাকল দেওয়ার জন্যই তো আপনাকে আমি কি ওয়ার্ড আনাইলাম, তারপর হচ্ছে টিক চিহ্ন আনাইলাম, তারপরে যদি না পারেন তাহলে কেমনে হবে বলেন? ভাইয়া আরো 34 থেকে কনসেন্ট্রেশন হারিয়ে রাখতে গেছি। হবে।
ওই তো হারায় কোথায় যান, হারায় চলে যান, অলরেডি ইউকে চলে যান। পরীক্ষার আগে ইউকে চলে গেলে হারায় যাবেন না। সবাই বের করেন 12-1। এটাই আজকের দিনের শেষ পরীক্ষা, যেহেতু বের ভাইয়া করে আমি মনে হয় এত কথা বলে ফেলছি যে আমার তো শোনা যায় না। আমি বুঝিনি ভুলে গেছি যে আমি ওপেন করি নাই। কি ভাইয়া আপনার আমি 10-10 পেয়েছি। কংগ্রেচুলেশন আপু। আপনি ভালো করতেছেন, আপনার তো এর আগে কোনো প্র্যাকটিসও ছিল না, কিছুই ছিল না, বাট সেই হিসেবে আপনি ভালো। আলহামদুলিল্লাহ। ক্যামব্রিজ 12, তাই না? হ্যাঁ, ক্যামব্রিজ 12 টেস্ট 1, এটাই আজকের দিনের আমাদের শেষ। কালকে আমাদের পরীক্ষা হচ্ছে সেকশন 4। ভাইয়া আমি এর আগে আসলে পিটিএ পরীক্ষা পিটিএ পড়ছিলাম, তো ওখানে প্রচুর পরিমাণে অডিও শুনতে হয়েছে, তো যার কারণে ওটা এটা অভ্যাস এখন হয়েছে। আমার কাজে লাগতেছে। হ্যাঁ, আগামী ওই জন্যই দিনের বলেন। আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে 11 থেকে কত বলছেন? 15। আচ্ছা, হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবো কিভাবে আপনাকে? সাবমিট করবেন, আমাকে পাঠাই দিবেন। হোয়াটসঅ্যাপে? আপনি হচ্ছে আমার নিয়মে করে দিবেন। আপনি যে প্রশ্নের মধ্যে করবেন বা বইয়ের প্রশ্নের মধ্যে জায়গায় জায়গায় করবেন, সেই জিনিসটা আমাকে দেখাবেন যে আপনি আমার নিয়মে করছেন, এবং আমাকে দেখাই দিবেন পাশে লিখে যে 10-এর মধ্যে কত পাইছেন, ঠিক আছে? আচ্ছা, ছবি করে পাঠাবো কি আপনাকে হোয়াটসঅ্যাপে? জি জি, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ভাইয়া ক্যামব্রিজ 11 থেকে 15 টেস্ট 4। সেকশন 4, ইয়েস, শুধু সেকশন টেস্ট 4 না, সেকশন 4। সরি ভাই, সেকশন 4, সরি। ওকে, সেকশন 4 সবাই বের করছেন? 12 টেস্ট 1 সেকশন 4। জি ভাই। কালকে পরীক্ষা দিতে গেলে দয়া করে সবগুলা হোমওয়ার্ক জমা দিয়েন আগে, পরীক্ষার আগে, আদারওয়াইজ পরীক্ষাটা খারাপ হবে, ঠিক আছে? আমি চাই আপনারা প্রপারলি একদম প্র্যাকটিস করে আমার এখান থেকে চলে যান, ঠিক আছে? যেন আপনারা হচ্ছে লিসেনিং এ ভালো করেন এবং আপনাদের কাঙ্ক্ষিত আইএলটিএস স্কোরটা আসে, যেন আমার মনে রাখেন, নাহলে তো ভুলে যাবেন, ঠিক আছে? ওকে, আসেন। ওকে, আসেন, শুরু হচ্ছে আপনাদের। আচ্ছা, এবার আমরা হচ্ছে ওই 30 সেকেন্ড দিব না, দেখি 30 সেকেন্ড না দিলে আপনাদের কেমন ইফেক্ট করে। আসেন, সবাই বের করছেন তো? শুরু হচ্ছে। এবার আর 30 সেকেন্ড এক্সট্রা পাইতেছেন না। Section 4. You will hear part of a lecture for business students about business values. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. In public discussion of business, we take certain values for granted. Today, I'm going to talk about 4 of them: collaboration, hard work, creativity, and excellence. Most people would say they're all good things. I'm going to suggest that's an oversimple view. The trouble with these values is that they're theoretical concepts, removed from the reality of day-to-day business. আমি তো ভুলটা বের করছি। Pursue values by all means. তো বলেন ভাইয়া। হ্যাঁ, আপনি যে ক্যামব্রিজ 12 টেস্ট 1 এর 4 না? এটা কি টেস্ট 1 না? আমি তো 12 টেস্ট বের করে বসে আছি, তো ওই জন্য এটা 6 টেস্ট লেখা। 1, এটা টেস্ট 1ই তো ভাইয়া। আমার যেটা ভাই প্রথম আছে, এখানে লেখা হচ্ছে টেস্ট 6, তারপর হচ্ছে কনফ্লিক্ট অফ আর্ট। আচ্ছা, আপনাদের কি মিলে নাই? এটা কোর বিজনেস ভ্যালুস কি এটা আসে নাই? মিলছে ভাই, টেস্ট 5 আর কি ভাই, মানে এখানে 5 থেকে শুরু করছে। আচ্ছা, টেস্ট 5 আর টেস্ট 1 তো একই কথা। হ্যাঁ ভাই। রকি ভাই, আপনার কি মিলে নাই টেস্ট 5 এর সাথে? রকি ভাই আছেন? ইয়া হ্যাঁ আমার তো দেখতেছি। হ্যাঁ ভাই বের করছি ভাই।
হ্যাঁ আপু ভাইয়া বলেন। কনফ্লিক্ট এট ওয়ার্ক এটা 4 বিজনেস ভ্যালুস। ফর বিজনেস ভ্যালুস কোথায় গেল? পেজ নাম্বারটা বলে দেন ওনাকে কেউ। পেজ নাম্বার 15 এটা। পেজ নাম্বার 15। 15। আচ্ছা আচ্ছা, পাইছেন? জি ভাইয়া পাইছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 2 ওয়ার্ডস, নো মোর দেন 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। ওকে। সো খেয়াল রাখেন, আবার শুরু হচ্ছে প্রথম দিকে। Part of a lecture for business students about business values. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. In public discussion of business, we take certain values for granted. Today, I'm going to talk about 4 of them: collaboration, hard work, creativity, and excellence. Most people would say they're all good things. I'm going to suggest that's an over-simple view. The trouble with these values is that they're theoretical concepts, removed from the reality of day-to-day business. Pursue values by all means, but be prepared for what may happen as a result. They can actually cause damage, which is not at all the intention. Business leaders generally try to do the right thing, but all too often the right thing backfires if those leaders adopt values without understanding and managing the side effects that arise. The values can easily get in the way of what's actually intended. Okay, so the first value I'm going to discuss is collaboration. Let me give you an example. On a management training course I once attended, we were put into groups and had to construct a bridge across a stream using building blocks that we were given. The rule was that everyone in the team had to move at least one building block during the construction. This was intended to encourage teamwork. But it was really a job best done by one person. The other teams tried to collaborate on building the structure and descended into confusion, with everyone getting in each other's way. Our team leader solved the challenge brilliantly. She simply asked everyone in the team to move a piece a few centimetres to comply with the rule, and then let the person in the team with an aptitude for puzzles like this build it alone. We finished before any other team. My point is that the task wasn't really suited to team working, so why make it one? Teamwork can also lead to inconsistency, a common cause of poor sales. In the case of a smartphone that a certain company launched, one director wanted to target the business market, and another demanded it was aimed at consumers. The company wanted both directors to be involved, so gave the product a consumer-friendly name, but marketed it to companies. The result was that it met the needs of neither group. It would have been better to let one director or the other have his way, not both. Now, industriousness, or hard work. It's easy to mock people who say they work hard. After all, a hamster running around in a wheel is working hard and getting nowhere. Of course, hard work is valuable, but only when properly targeted. Otherwise, it wastes the resources that companies value most:
time and energy, and that's bad for the organization. There's a management model that groups people according to 4 criteria: clever, hard-working, stupid, and lazy. Here, lazy means having a rational determination not to carry out unnecessary tasks. It doesn't mean trying to avoid work altogether. Most people display 2 of these characteristics, and the most valuable people are those who are both clever and lazy. They possess intellectual clarity, and they don't rush into making decisions. They come up with solutions to save the time and energy spent by the stupid and hard-working group. Instead of throwing more man-hours at a problem, the clever and lazy group looks for a more effective solution. Next, we come to creativity. This often works well. Creating an attention-grabbing TV commercial, for example, might lead to increased sales. But it isn't always a good thing. Some advertising campaigns are remembered for their creativity without having any effect on sales. This happened a few years ago with the launch of a chocolate bar. Subsequent research showed that plenty of consumers remembered the adverts, but had no idea what was being advertised. The trouble is that the creator derives pleasure from coming up with the idea and wrongly assumes the audience for the campaign will share that feeling. A company that brings out thousands of new products may seem more creative than a company that only has a few, but it may be too creative and make smaller profits. Creativity needs to be targeted to solve a problem that the company has identified. Just coming up with more and more novel products isn't necessarily a good thing. And finally, excellence. We all know companies that claim they strive for excellence, but it takes a long time to achieve excellence. In business, being first with a product is more profitable than having the best product. A major study of company performance compared pioneers, that is, companies bringing out the first version of a particular product, with followers, the companies that copied and improved on that product. The study found that the pioneers commanded an average market share of 29%, while the followers achieved less than half that, only 13%, even though their product might have been better. Insisting on excellence in everything we do is time-consuming, wastes energy, and leads to losing out on opportunities. Sometimes second-rate work is more worthwhile than excellence. Make sure it's excellent sounds like a good approach to business, but the just get started approach is likely to be more successful. That is the end of section 4. ওকে, দেখেন কত পাইছেন। সবাই পাঠালেন জলদি জলদি। ভাইয়া আমি 9 পাইছি। ওকে আপু, ধন্যবাদ। ওকে, সবাই পাঠিয়ে দিচ্ছেন। প্রিয়া আপু কত পাইছেন? প্রিয়া আপু, রকি ভাই তো কম পাইলেন কেন ভাইয়া এটাতে? ভাই আমি তো জানি হ্যাঁ, না, আমি তো সব ঠিকঠাকই লিখলাম, তারপর দেখি যে মিলতেছে না। ওকে ভাইয়া বলেন, আপু বলেন। ভাইয়া আমি তো কোনো মতে 8 এর উপরে উঠতে পারতেছি না। উঠে যাবে, উঠতে পারতেছে না, উঠে যাবে। আপনি ফোকাস বাড়ান, তাহলে উঠে যাবে। ঠিক আছে।
কালকের হোমওয়ার্কটা সবাই জমা দিয়েন দয়া করে। কালকের হোমওয়ার্কটা হচ্ছে ক্যামব্রিজ 11 থেকে 15, সেকশন 4, ঠিক আছে? টোটাল 11 থেকে 15 কত হয়? 11, 12, 13, 14, 15, 5টা ক্যামব্রিজের মধ্যে আপনি 4টা করে টেস্ট, তার মানে টোটাল 20টা সেকশন 4 আমাকে কালকে জমা দিতে হবে, ঠিক আছে? ওকে, কালকে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।